নমস্কার, আমাদের আজকের গল্প নবনীতা দেবসেনের ছিন্ন মস্তার ছবি। রূপু রোজ ভাবে একদিন সত্যি সত্যি ওই ছবিটাকে সরিয়ে দেখবে কি হয়। ওদের ঠাকুর ঘরের দেওয়ালে একটা ছবি আছে, কে জানে কোন ঠাকুরের ছবি। ছিন্ন মস্তা ওর নাম। নিজের কাটা মুন্ডুটা নিজের হাতেই ধরে আছে, আর কাটা গলা থেকে ফোয়ারার মতো ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। মুন্ডুটা জিভ বের করে সেই রক্ত চাটছে। দেখে কালী ঠাকুর বলেই মনে হয়। কি যে বিচ্ছিরি দেখতে ছবিটা! ওই ছবির সামনে থাকলে কারোর পুজো করতে ইচ্ছা করবে, অথচ ঠাকুমা, মা, কাকিমা সকলেই তো ওখানেই পুজো করেন। রূপু বলেছিল, ছবিটা খুলে রাখো না কেন তোমরা, কি বিভৎস দৃশ্য। ঠাকুমা বললেন, ওরে বাবা, ও ছবিতে কেউ হাত দিতে পারে? এই বাড়ি যখন তৈরি হয়েছিল তখন থেকেই ওই ছবি ওখানে ঝুলছে, ওতে যে হাত দেওয়াই বারণ। তোমার দাদু বলতেন ওই ছিন্ন মস্তা ঠাকুরানী আমাদের পাহারা দিচ্ছেন, তাকে সরানো চলবে না। ছবিটা তুলে নিচেটা ঝাড়া মোছা পর্যন্ত করা বারণ, অথচ ঝুলও জমে না। আশ্চর্য! ঠাকুর ঘরে যখন চুন কাম হয় তখন ওটা এক টুকরো চট দিয়ে ভালো করে ঢেকে রাখা হয়, ছবিটা কিন্তু খুলে নেওয়া হয় না। মিস্ত্রিরাও জানে না ছবির পিছনে কি আছে। রূপুর ভীষণ কৌতূহল ওই ছবিটার পিছনে কি আছে তা দেখতে। দিদিকে বলেছিল, আমার সঙ্গে যাবি? ঠাকুর ঘরের ছবিটা একটু খুলে দেখব কি আছে ওখানে। দিদি তো শিউরে উঠল। পাগল হয়েছিস? ছিন্নমস্তা যদি অভিশাপ দেয়? উনি কিরকম যেন ভয়ঙ্কর ঠাকুর, জানিস না? আমি বাবা ওর মধ্যে নেই, তুইও খবরদার ওসব করবি না। তোর কি প্রাণে সত্যি সত্যি ভয় ডর নেই রে? ছিন্নমস্তাকে ঘাটাসনি রূপু, এ আমাদের সরস্বতী ঠাকুর নয় যে লুকিয়ে কুল খেয়ে মাপ চেয়ে নিবি। না রূপু, প্লিজ ওসব দুর্বুদ্ধি করিস না, এ হচ্ছে ছিন্নমস্তা। যা, দিদিটা এক নম্বরের ভীতু, যা তা। রূপুর মাথা থেকে তবু ইচ্ছেটা চায় না। রাত্রে শুয়ে শুয়ে ও কল্পনা করে ছবিটা সরিয়েছে, সেখানে একটা গুপ্ত দরজা খুলে গেল। রূপু গুড়ি মেরে ঢুকলো, দেখে শ্বেত পাথরের সিঁড়ি, ওপর দিকে একটুখানি উঠে গেছে। সেখান দিয়ে উঠে গিয়েই ও দেখে একটা ঘর। ঘরটা আলো হয়ে আছে কেবল সোনা দানা ধনরত্নের আভায়। শুনেছে ওদের পূর্বপুরুষ নাকি জলদস্যু চাঁদ রায়, কেদার রায়দের বংশধর। সেই সব লুট করা সম্পদ নিশ্চয়ই লুকানো আছে এখনো কোনো চোরাকুঠিতে। ঠাকুমা থেকে দিদি পর্যন্ত না হয় ছিন্ন মস্তার অভিশাপের ভয়ে তাতে হাত দেননি, কিন্তু ঠাকুরদা, বাবা, কাকু এরাও তো কম ভীতু নন। ওরা তো হাত দেওয়ার সাহস পাননি, অথচ এরা সবাই বংশ পরম্পরায় উকিল ব্যারিস্টার। আইন কানুনের যুক্তি সাজানোই যাদের কাজ, এমন যুক্তিবিহীন অন্ধবিশ্বাস থাকা তো দিদিরও যতটা অনুচিত, বাবা কাকুদেরও ততটাই। তবে কেসটা কি? বাবারা কি তবে জানেন আসলে ওখানে রহস্যটা কি? বাড়ির মেয়েদের জানানো বারণ, এ তো ভীষণ অন্যায়। রূপু মেয়ে বলেই জানবে না? না, এ চলবে না। রূপু মনস্থির করে ফেলল, মা ঠাকুমা থাকলে এটা অসম্ভব, কেননা ঠাকুর ঘরের কেয়ারটেকার ঠাকুমার নিচে। পরশুদিন মা, কাকিমা, ঠাকুমা সবাই দল বেঁধে বেড়াতে যাচ্ছে। পাড়ার গিন্নিরা মিলে দক্ষিণেশ্বরের গঙ্গার ধারে একটা বাগানে পিকনিক করবেন, প্লাস একটু তীর্থও হবে। বাস ভাড়া করা হয়েছে, তফাতি হচ্ছে লিটার। ছোটরা যাচ্ছে না, শুধু মা মাসিদের পিকনিক। রূপু ঠিক করলো ওই দিনটাই হবে রহস্য উন্মোচনের জন্য আদর্শ দিন। মা ঠাকুমা শূন্য বাড়িখানা তো আর চট করে পাওয়া যায় না। দিদিকে আরেকবার বলে দেখবে? না, ও ভয় পেয়ে হয়তো বাগড়া দেবে, বলেও দিতে পারে। আর ঠাকুমা যদি ঠাকুর ঘরের চাবিটা আঁচলে বেঁধে নিয়ে যান, তাহলেই কেলোর কীর্তি হবে।
চুপচাপ থাকাই ভালো, চাবি যেমন দেওয়ালে ঝোলে ঝুলুক। রূপু খুব উত্তেজিত হয়ে পড়েছে। বাড়ি খালি করে সবাই বেরিয়ে গেছে। বাবা কাকু কোর্টে, মা ঠাকুমা কাকিমা পিকনিকে, দিদি কলেজে। রূপুর আজ স্কুল নেই, টেস্ট পরীক্ষা চলছে। উইকডেতে পিকনিক করা ছাড়া মা ঠাকুমাদের উপায় নেই। রবিবার ওদের ভীষণ কাজকর্ম থাকে। খাওয়া দাওয়ার পরে যখন যজ্ঞেশ্বর ভাই রকের ওপর সদল বলে বসে তাস খেলছে আর বিনাদি দালানে শুয়ে ঘুমাচ্ছে, রূপু চলল ঠাকুর ঘরের চাবি নিয়ে। ঘরটা খুলতেই সুন্দর একটা গন্ধ ভেসে এলো। ধূপের আর ফুলের সব সময় এই মিষ্টি গন্ধটা থাকে ঠাকুর ঘরে। ছিন্নমস্তার ছবিটার দিকে তাকালো রূপু, ফ্রেমে বাঁধানো। আজ প্রথম খেয়াল হলো ছবিটা হাতে আঁকাও নয়, প্রিন্টেডও নয়, সেলাই করা। খুব কাছ থেকে দেখলে বোঝা যায় ঘিজি ঘিজি করে কাঁথার স্টিচ তৈরি করা। বাপ রে, কে করলো এত কষ্ট! সত্যি পারতও বটে তখনকার দিনের মা ঠাকুমারা। এ নির্ঘাত কোনো মহিলার তৈরি হস্তশিল্প। খুব কাছে মুখ নিয়ে গেল রূপু, কোনো নাম টাম কিছু লেখা আছে কিনা দেখতে। হঠাৎ ছবিটাতে কি যেন একটা মুভমেন্ট হচ্ছে দেখে। ওই যে একটা সুন্দর ইলিউশন তৈরি হচ্ছে। ফোয়ারার ফিনকি দিয়ে রক্তগুলো মনে হচ্ছে যেন সত্যি সত্যি উঠছে আর পড়ছে। ছিন্নমস্তার ছিন্ন কণ্ঠ থেকে বেরিয়ে তার কাঁধে, বুকে এবং মুখে জিভের ওপর রক্তের ছিটেগুলো এসে যেন পড়ছে। এরকমই মনে হবে, এত চমৎকার সূচের কাজ। রূপু মুগ্ধ হয়ে গেল। ঠিক পুজোর সময় আলো দিয়ে যেমন স্রোতের গতির ইলিউশন তৈরি করে, এও তেমন। সুতোর রং দিয়ে এমন করে ভাবতে ভাবতে হঠাৎ চোখটা স্তব্ধ হয়ে গেল রূপুর। ছবিটা ক্রমশ বড় হয়ে উঠেছে, আগের মতো নেই। ক্রমশ বেড়ে উঠেছে ছিন্নমস্তা। কঙ্কালসার শরীরটা ফ্রেম ছেড়ে বেরিয়ে এসেছে। সেলাইয়ের কারুকার্য নয়, সত্যি সত্যি টপ টপ করে রক্ত পড়ছে ঠাকুর ঘরের ধবধবে সাদা শ্বেত পাথরের মেঝেতে। দেখতে দেখতে মেঝের রংটা বদলে কালো পাথর হয়ে যেতে লাগলো। রূপু দৌড়ে পালাতে চাইল, পিছনে তাকিয়ে দেখে দরজা নেই। ঠাকুর ঘরের সেই চেনা পালিশ করা কাঠের দরজাটা আর নেই। কোনো দরজাই নেই ঘরে। এটা তো ওদের পুজোর ঘর নয়, একটা অচেনা ঘর, আলোহীন অন্ধ কুঠুরি। হঠাৎ অন্ধকার হয়ে গেল সব। শুধু উজ্জ্বল হয়ে উঠল ছিন্নমস্তার ছবিটা, যে ছবির ফ্রেম আর দৃশ্যমান নয়। শুধুই ছিন্নমস্তার ভয়ঙ্কর শরীর আর তার হাতে ধরা নিজের কাটা মুন্ডু। মা কালীর জিভ বের করা এক মাথা চুলওয়ালা কাটা মুন্ডু, তিনটে চোখই যেন রাগে গড়গড় করছে। হা মুখের দুই কোণে দুটি গজদন্ত ক্রমশ লম্বা হয়ে উঠছে ড্রাকুলার মতো। রূপুর হাত পা সব ভারী পাথরের মতো হয়ে উঠেছে। অনিচ্ছা সত্ত্বেও চোখ দুটো আটকে আছে ছিন্নমস্তার ছবিতে। রক্তের ফোয়ারা গলা থেকে ফিনকি দিয়ে উঠে ঝরছে ছিন্নমস্তার হাঁ মুখেই। ওই তো জিভটা যেন একটু নড়ে উঠল, দুফোঁটা রক্ত গড়িয়ে পড়ল কষবে। রূপু শক্ত করে চোখ বুঝতে চাইল, কিন্তু চোখ দুটো বুঝতে পারল না। চোখের পাতা ভীষণ ভারী। অনর দুই চোখ শক্ত আঠার মতো লেগে রইল ছিন্নমস্তার মুখে। চিৎকার করে ডাকতে চাইল ঠাকুমাকে, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। রূপু দেখছে ছবিটা ফ্রেম থেকে বেরিয়ে এসে মূর্তি হয়ে উঠেছে, আর দেওয়ালগুলো ক্রমশ সরে আসছে রূপুর চারদিকে। অন্ধকার কুঠুরিটা ক্রমশ ছোট একটা পাথরের বাক্সর মতন হয়ে আসছে। পিঠে ঠান্ডা পাথরের দেওয়ালের স্পর্শ পেল রূপু। দুই পাশে দুই হাতের ছোঁয়ার মধ্যে আরো দুটো দেওয়াল। ছবিটা নেই, শুধু রূপুর বিস্ফারিত দুই চোখের সামনে ছিন্নমস্তার কাটা মুন্ডুটা লকলকে লাল জিভটা জ্যান্ত হয়ে নড়ছে। হঠাৎ খলখল করে হেসে উঠল কেউ, আর তক্ষুনি ফরফর করে আবির্ভূত হলো কারা। রূপুর মাথায় মুখে ঝাপটা মেরে উড়ে বেড়াতে লাগলো দুর্গন্ধময় নিশাচর বাদুড়ের ঝাঁক। পায়ের নিচ থেকে মেঝেটা হঠাৎ উঠে গেল। রূপু গড়িয়ে পড়ছে, ঠাকুমা! সঙ্গে সঙ্গে উত্তর এলো, এই তো আমি।
ঠাকুমার গলা শুনে রূপু আরো ব্যাকুল হয়ে উঠল। ঠাকুমা, তুমি কোথায়? আমি যে পড়ে যাচ্ছি গর্তের ভেতর। ঠাকুমা বললেন, ভয় নেই, এই তো আমি, আমার হাতটা ধর। রূপুর পায়ের নিচে খুব ঠান্ডা মাটি ঠেকলো। রূপু শুনল ঠাকুমা ওকে ডাকছেন, খুব কাছে গলা। এবারে রূপু ডুকরে কেঁদে উঠল, হাত বাড়ালো, ঠাকুমা আমাকে ধরো। হঠাৎ এক ঝলক বিদ্যুৎ ঝলসে উঠল, দেখে ঠাকুমা ওর সামনেই, কিন্তু তার মুখটা ঠিক যেন ছিন্নমস্তার কাটা মুন্ডুটার মতো দেখাচ্ছে। সেই চিরচেনা প্রশ্রয়ের চোখ দুটির বদলে দুটো নিষ্ঠুর হিংস্র চোখ জলজল করছে। ঠাকুমা নয়, পিশাচির চোখ, কষ বেয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। ভয় হিম চিৎকার করতে গিয়ে রূপুর গলা দিয়ে একটা স্বরও বেরোলো না, কোনো শব্দই নিঃসৃত হলো না। জ্ঞান হারাবার মুহূর্তে রূপু দেখল বিভীষিকাময় এক প্রেতের চাহনি নিয়ে ঠাকুমা অচেনা গলায় তাকে বলছেন, রূপু হাতটা ধর। আর সারাশির মতো দুটো হাত অন্ধকারে এগিয়ে আসছে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।